নতুন দেশ গড়ার স্বপ্ন বৃথা যেতে দেয়া হবে না বললেন ডক্টর ইউনূস। 7 বিশিষ্টজন পেলেন স্বাধীনতা পুরস্কার। বীর শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ, কয়েক স্তরের নিরাপত্তা। তামিম অনেকটাই সুস্থ, মাঠে ফিরতে সময় লাগতে পারে 3 মাস বললেন স্বাস্থ্যের মহাপরিচালক। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21-এর দুপুরের সংবাদে, সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। স্বাধীন দেশে এখনও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা হয়নি বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পুরস্কার প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। জুলাই অভ্যুত্থানের পর যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে মানুষ, তা কিছুতেই বৃথা যেতে দেয়া হবে না বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। বিস্তারিত সঞ্জয় অধিকারীর রিপোর্টে। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এবছর স্বাধীনতা পুরস্কার পেলেন 7 জন। এর মধ্যে 6 জনকে মরণোত্তর পুরস্কার দেওয়া হয়। তাদের পক্ষে পরিবারের সদস্যরা পুরস্কার গ্রহণ করেন। তাদের হাতে পুরস্কার তুলে দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। পরে তিনি বলেন, 1971 সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা, যেখানে আইনের শাসন থাকবে, নিশ্চিত হবে মানুষের মৌলিক অধিকার। কিন্তু এখনও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠিত হয়নি। স্বাধীন বাংলাদেশে এখনও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা যায়নি। দীর্ঘদিন ধরে এই দেশের মানুষকে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। দুর্নীতি, লুটপাট ও খুনের রাজত্ব চালিয়ে দেশে একটি ফ্যাসিবাদী সরকার ব্যবস্থা কায়েম করা হয়েছে। স্বাধীনতা যুদ্ধে বীর শহীদ ও মুক্তিযোদ্ধাদের স্মরণ করে প্রধান উপদেষ্টা বলেন, মরণোত্তর পুরস্কার দেওয়ার চেয়ে জীবদ্দশায় পুরস্কার দেওয়ার ও পাওয়ার আনন্দ অনেক বেশি। ভবিষ্যতে এ বিষয়টি বিবেচনা করা হবে। যাকে আমরা সম্মান দেখাচ্ছি তিনি আমাদের সঙ্গে নেই। আমরা যেন আগামীতে এটা একটা নিয়ম করতে পারি যে যাদের মরণোত্তর দেওয়ার তাদের পালা শেষ করে দিয়ে পর থেকে শুধু জীবিত অবস্থায় যারা আছেন তাদেরকে আমরা পুরস্কার দিই। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণ করে তিনি বলেন, তাদের আত্মত্যাগে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে। এ সুযোগ কোনোভাবেই বৃথা যেতে দেয়া হবে না। আজকের দিনে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জুলাই গণ অভ্যুত্থানের শহীদ ও আহতদের। তাদের আত্মত্যাগের কারণে আমরা একটা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখার সুযোগ পেয়েছি। এই সুযোগ আমরা কোনো ক্রমেই বৃথা হতে দেব না। এ সময় পুরস্কার প্রাপ্তদের জাতীয় জীবনে অবদানের কথাও তুলে ধরেন প্রধান উপদেষ্টা। তারা সবাই বাংলার সূর্য সন্তান। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা। 55তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। উদযাপন নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। দিবসটি উদযাপনে এরই মধ্যে শেষ হয়েছে স্মৃতিসৌধের সৌন্দর্য বর্ধনের কাজ। সাভার প্রতিনিধি শাহেদ জুয়েলের তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। 26শে মার্চ বুধবার শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হাজারো মানুষের ঢল নামবে জাতীয় স্মৃতিসৌধে। ফুলে ফুলে ভরে উঠবে স্মৃতিসৌধের বেদি। সৌন্দর্য বর্ধন সহ নানা কাজ এরই মধ্যে সম্পন্ন করেছে সাভার গণপূর্ত বিভাগ। রং তুলির আঁচড় পড়েছে পায়ের চলার পথ ও বেদি সংলগ্ন সিঁড়িগুলোতে। 26শে মার্চের জন্য কাজ কোয়ালিটি সম্বন্ধ আর কি করা হচ্ছে। দেশের বাইরের অনেকে এখানে আসবে ফুলের শ্রদ্ধা জানানোর জন্য, তো যাতে সবাই দেখে ভালো বলে
এই জন্য আমরা কাজটা করতেছি। নিরাপত্তার স্বার্থে 16 মার্চ থেকে স্মৃতিসৌধে দর্শনার্থী প্রবেশ সংরক্ষিত করা হয়েছে। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার সব মহড়াও সম্পন্ন হয়েছে। সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে পুরো এলাকা। আমাদের যে কার্যক্রম সেটার প্রায় 80% কাজ অলরেডি সম্পন্ন হয়ে গেছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা, বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। 26শে মার্চ উপলক্ষে আমাদের এখানে 3500 পুলিশ সদস্য মোতায়েন থাকবে। আপনার গণস্বাস্থ্য কেন্দ্র পর্যন্ত এই পুরা রাস্তাটাকে আমরা 12টা সেক্টরে ভাগ করেছি। প্রথমে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, উপদেষ্টা পরিষদের অন্যান্য সদস্য ও সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21শে টেলিভিশন। কে রাষ্ট্রপ্রধান সেসব মাথায় না নিয়ে দেশের সাথে সম্পর্ক রাখতে বিশ্বাসী চীন। তাই প্রধান উপদেষ্টার চীন সফরকে গতানুগতিক সফর বলেই উল্লেখ করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তারা বলছেন, চীন বাংলাদেশ সম্পর্কের 50 বছর পূর্তি উপলক্ষে 2-3 বছর আগে থেকেই এ সফরের প্রস্তুতি চলছিল। ব্যবসা বাণিজ্যের পাশাপাশি রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে বিশ্লেষকদের ধারণা, বিনিয়োগের ক্ষেত্রে চীন হয়তো বাংলাদেশ নির্বাচিত সরকারের জন্য অপেক্ষা করবে। নাহিদ সিরাজি নিম্মির রিপোর্ট। 26শে মার্চ চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। এটি রাষ্ট্রীয় সফর না হলেও দেশের জন্য কৌশলগত এবং অর্থনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ। এই সফরের প্রাপ্তি নির্ভর করবে দেশটির সঙ্গে সম্পর্কের ওপর। বিশ্লেষকরা বলছেন, চীন বাংলাদেশ সম্পর্কের 50 বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ থেকে প্রধান উপদেষ্টার এই সফর পূর্ব নির্ধারিত থাকায় এটি একটি গতানুগতিক সফর। তবে সই হতে পারে কয়েকটি চুক্তি। 2-3 বছর ধরেই কিন্তু এই বিষয় নিয়ে কথাবার্তা বলেছে, কাজও করা শুরু করেছে। বেশ কতগুলো অনুষ্ঠান হবে এবং যেহেতু চিফ অ্যাডভাইজার এখন আছেন, উনি এই জন্য যাচ্ছেন এই 50 বছরের এই সেলিব্রেশনটাকে। এই মুহূর্তে দেখছি যে বাংলাদেশের নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা হচ্ছে। সেখানে এটা একটা আমাদের জন্য, আমাদের রেজিম স্টেবিলিটি বলেন যাই বলেন, সেটার জন্য এটা আমাদের জন্য একটা বড় প্রাপ্তির জায়গা। আলোচনা হতে পারে রোহিঙ্গা শরণার্থীদের নিয়েও। তবে সংকট সমাধানে প্রয়োজন মিয়ানমারের সাথে বৈঠক। এখান থেকে বেজিংয়ে গেল বা চীনে গেল এবং সমাধান হয়ে যাবে, এটা হওয়ার কথা না। এখানে নতুনভাবে চিন্তাভাবনা করা দরকার যে কোনটা করলে আরাকান আর্মি এবং তৎমদ তারাও মনে করবে যে তাদেরও লাভ হবে। সেই কাজগুলো আমি মনে করি এখনো বাকি আছে। বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে একটা কথাবার্তা বা একটা ক্ষেত্র তৈরি করে দিতে পারে। ঋণের ক্ষেত্রে সুদের হার নির্ভর করবে কোন ধরনের প্রকল্পগুলোতে এ সহযোগিতা বাংলাদেশ নেবে। বিগত সরকারের আমলেও সুদের হার কমানো নিয়ে একাধিক আলোচনা হলেও তারা সুস্পষ্টভাবে কিছুই জানায়নি। বিগত সরকারও এটা নিয়ে আলোচনা করেছে, তখনও বলা হয়েছে যে তারা এটা দেখবে। মাঝখানে আমাদের ফরেন পলিসি অ্যাডভাইজার সে গিয়েছিলেন, তাকেও সে একই কথা বলেছে যে আমরা এটা দেখব। আমি মনে করি এবারও তাই বলবে। আমরা কি ধরনের প্রজেক্টসগুলো নিচ্ছি, সেখানে আমাদেরকে সতর্ক অবশ্যই হতে হবে। নির্বাচিত সরকার না এলে চীন বড় ধরনের বিনিয়োগ বাংলাদেশে করবে না বলেই ধারণা আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের। এমন জায়গায় ইনভেস্ট করতে চাইবে না যেখানে তার ক্যাপিটাল মূলধনটা ঝামেলায় পড়বে। তো যার জন্য স্টেবিলিটি চাওয়াটাই মুখ্য। নাহিদ সিরাজি নিম্মি, 21শে টেলিভিশন, ঢাকা। আগামীতে জাতীয় সংসদ ও সংবিধান সভার নির্বাচন একসাথে করার প্রস্তাব দিয়েছে গণসংহতি আন্দোলন। মঙ্গলবার গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে এমন প্রস্তাবনা জাতীয় ঐকমত্য কমিশনের হাতে তুলে দেন গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল। কমিশনের হয়ে প্রস্তাবনা গ্রহণ করেন নির্বাচন কমিশনের প্রধান ও জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার। 38টি রাজনৈতিক দলের কাছে চাওয়া মতামতের মধ্যে এ নিয়ে 22টি দল কমিশনের কাছে মতামত জমা দিল। ঈদের আগে কমিশন আর কোনো সংলাপে না বসলেও মতামত নেওয়া অব্যাহত থাকবে। মতামত হস্তান্তরের পর গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল জানান, প্রতিটি বিষয়ে তারা মতামত দিয়েছেন, যেখানে 90% প্রস্তাবে তাদের সহমত রয়েছে। আমাদের দিক থেকে কিছু নতুন প্রস্তাব আছে, যেমন একটা হচ্ছে যে কিভাবে এই সংস্কার কাজটা হবে,
এই বিষয়ে আমাদের প্রস্তাবটা হচ্ছে যে একটা সংবিধান সংস্কার পরিষদের নির্বাচনের মাধ্যমে এটা হতে হবে। বাংলাদেশে যে সংবিধান আছে তার খোল নলচে পাল্টে ফেলার এখন দরকার নেই বা সম্পূর্ণ ফেলে দেওয়ার দরকার নাই, কিন্তু এর বিশেষত ক্ষমতা কাঠামোর একটা গুরুতর পরিবর্তন দরকার। সেই দিক থেকে এটা একটা সংবিধানের সংস্কার হতে হবে। শপথ নিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নতুন নিয়োগ পাওয়া 2 বিচারপতি। মঙ্গলবার সকালে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে 2 বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। এর আগে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের 2 বিচারপতিকে নতুন আপিল বিভাগে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। তারা হলেন বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুব। রাষ্ট্রপতির আদেশে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ। তামিম ইকবালের অবস্থা উন্নতির দিকে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আবু জাফর। জানান, পুরোপুরি সুস্থ হয়ে মাঠে যেতে সময় লাগতে পারে আরও 3 মাস। এদিকে পুরোপুরি সুস্থ না হলেও সংকটাপন্ন অবস্থা কেটে গেছে বলে জানালেন কেপিজে স্পেশালাইজড হাসপাতালের মিডিয়া পরিচালক ডক্টর রাজীব হাসান। বিস্তারিত মাহফুজ মুকুলের রিপোর্টে। ডিপিএলে খেলার সময় সাভারের বিকেএসপি মাঠে গ্যাস্ট্রিকের সমস্যা বলে বুকের ব্যথাকে মামুলি মনে করেছিলেন তামিম ইকবাল। ব্যথা বেড়ে গেলে মোহামেডানের ফিজিও চিকিৎসক পাশের কেপিজে হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের ডাক্তারদের দ্রুত তৎপরতায় রক্ষা পান তামিম। কেপিজে হাসপাতালে কার্ডিওলজিস্ট মনিরুজ্জামান মারুফের তত্ত্বাবধানে তার এনজিওগ্রাম, এনজিওপ্লাস্টি ও স্টেন্ট করানো হয়। তামিমের শারীরিক অবস্থা দেখার জন্য হাসপাতালে যান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আবু জাফর। সাংবাদিকদের জানান, সংকটাপন্ন অবস্থা থেকে তামিমের ফিরে আসার কথা। উপযুক্ত চিকিৎসা, সুচিকিৎসা, অ্যাপ্রোপ্রিয়েট চিকিৎসা পাওয়ার জন্য কিন্তু এই সৌভাগ্যটা আমরা পেয়েছি। পুরোপুরি না হলেও ক্রিটিক্যাল সময় পার হয়েছে বলে জানান কেপিজে স্পেশালাইজড হাসপাতালের মিডিয়া পরিচালক। খাওয়া দাওয়া করছেন, কথা বলছেন, ওনার ফ্যামিলির সাথে কথা বলেছেন, স্যারদের সাথে কথা বলেছেন। আপনাদের সবার দোয়ায় এবং আল্লাহর রহমতে উনি আমাদের মধ্যে ভালোভাবে আছেন। তামিম সুস্থ হলেও তার পরিবারের সিদ্ধান্তেই তাকে হাসপাতাল থেকে ছাড়া হবে বলে জানান তিনি। ডিসচার্জ কখন কিভাবে হবে এটা ওনাদের পারিবারিক সিদ্ধান্ত, স্যাররা সবকিছু ওনাদেরকে এক্সপ্লেইন করেছেন। মাহফুজ মুকুল, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। কেরানীগঞ্জে কিশোরী ধর্ষণের পর হত্যা মামলায় 3 জনের মৃত্যুদণ্ড। আমন্ত্রণ আবারও 21 সংবাদে। ঢাকা জেলার কেরানীগঞ্জে এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যার ঘটনায় করা মামলায় 3 জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। সকালে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 4 এর বিচারক মুন্সি মোহাম্মদ মশিয়ার রহমান এ রায় দেন। দণ্ডিতরা হলেন কেরানীগঞ্জ মডেল থানার মোহাম্মদ সজীব, ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মোহাম্মদ রাকিব এবং শরীয়তপুরের শাওন। এছাড়া প্রত্যেককে 7 বছর করে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় 2 জনকে খালাস দিয়েছে আদালত। 2022 সালের 11 জুন কেরানীগঞ্জের বামনসুর জামে মসজিদের সামনে পুকুরে এক নারীর মরদেহ উদ্ধারের ঘটনা তদন্তে তাদের গ্রেপ্তার করে পুলিশ। পরে তারা আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দেয়। 3 দফা দাবিতে সাভারের হেমায়েতপুরে বিক্ষোভ ও সড়ক অবরোধ করে জিন্স কারখানার শ্রমিকরা। বিক্ষোভের এক পর্যায়ে তারা পার্শ্ববর্তী হেমায়েতপুর সিংগাইর সড়ক অবরোধ করে। খবর পেয়ে পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের শান্ত করে। তবে দাবি না মানায় কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে তারা। বিক্ষুব্ধ শ্রমিকরা জানায়, বোনাস ও ঈদে 10 দিনের ছুটির দাবি জানিয়েছে তারা। মালিকপক্ষ তা না মেনে রাতে 6 শ্রমিককে পুলিশে সোপর্দ করে। এই ঘটনার প্রতিবাদে সড়ক অবরোধ করে শ্রমিকরা। যারা অপরাধ করে নাই, ভাঙচুর করে নাই, তাকে ধরে নিয়ে গেছে। কিসের জন্য ধরলো 3টা বাজে এসে? তোমাদের ফ্যাক্টরি খোলা হবে না, তোমরা এখন মানে অনির্দিষ্টকালের জন্য বন্ধ দিয়ে দিছে, তোমরা বাসায় যাও। তো আমরা বাসায় যাব কেন? আমরা কি কারণে? আমাদের কি অপরাধ? আমাদের দাবির লেগা আমাদের বোনাস লাগবে, হাফ বোনাস দিছে। এখন আমাকে ছুটির লেগে আমরা দাবি করছি। আমাদের দাবি এখানে 10 দিন দাবি করছি, আমরা কাজ বন্ধ করছি। কাজ বন্ধ করা কালীন অবস্থায় আমাদের বাইরে থেকে সন্ত্রাস নিয়ে আইছে আমাদের মারার লেগে। শেষ করছি দুপুরের 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার।
নতুন দেশ গড়ার স্বপ্ন বৃথা যেতে দেয়া হবে না বললেন ডক্টর ইউনূস। 7 বিশিষ্টজন পেলেন স্বাধীনতা পুরস্কার। বীর শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ, কয়েক স্তরের নিরাপত্তা। তামিম অনেকটাই সুস্থ, মাঠে ফিরতে সময় লাগতে পারে 3 মাস বললেন স্বাস্থ্যের মহাপরিচালক। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@ekushe ETV চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বিকাল 4টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।